বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজকে আমরা আমাদের এই বাংলা নিউজগ্রাফ পর্দায় যাকে পেয়ে গেছি, অবশ্যই তার সাথে আমরা কথা বলবো। একটা বিষয়ে যাব যে আমরা দেখেছিলাম 2019, 2021, 2024 কীভাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা লড়াই করেছিল মাঠে ময়দানে নেবে, এবং সেই তখনকার যারা সৈনিক, যারা প্রথম সারিতে দাঁড়িয়ে 2019-এ 2021-এ লড়াই করেছে, রাস্তায় নেবে হাজার একটা কেস পেয়েছে, এমনকি পোস্ট পোল ভায়োলেন্সে প্রায় 300-র ওপরে কর্মীকে হারিয়েছে। সেই সময় যারা প্রথম সারির নেতৃত্ব দিয়েছিলেন, দিলীপ ঘোষের নেতৃত্বে, তিনি তখন সভাপতি ছিলেন, এবং তার সঙ্গে যারা যারা সেনাপতি হয়ে কাজ করেছিলেন, সায়ন্তন বসু, যার নাম ভোলা যায় না, 2019, 2021 তাদের সেই লড়াই, তাদের যে অবদান তারা রেখে গেছেন দলের জন্য, তারা আজকে তাদের সেই ফল, তাদের সেই লড়াইয়ের ফল দীর্ঘ প্রতীক্ষার পর 2026-এ বিধানসভার নির্বাচনে মানুষের সমর্থনে, মানুষের আশীর্বাদে, মানুষের জনাদেশের আশীর্বাদে আজকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পশ্চিমবাংলায় সরকার করলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির প্রাক্তন নেতা, প্রাক্তন বলবো না, সে প্রেজেন্টই নেতা, কারণ সে হয়তো সক্রিয়ভাবে এখন তাকে সেইভাবে সামনে দেখা যায় না, কিন্তু পিছন থেকে অনাবিল লড়াই করে যাচ্ছেন তিনি, সংগঠনের কাজ করছেন তিনি, পিছন থেকে বিজেপির সাথে সবসময় জড়িয়েছিলেন এবং এখন তারা সরকার করেছে। আমরা কথা বলবো সায়ন্তন বসুর সাথে। সায়ন্তনদা, বাংলা নিউজগ্রাফে নমস্কার। বিষয়টা হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ লড়াইয়ের পর এই 2026-এ প্রচুর জনাদেশ নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 207টা সিটে বিজেপি জয়লাভ করে সরকার গঠন করলো। কি বলবেন এই বিষয়টা নিয়ে? পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি, কিন্তু বলবো 47 সালের 15ই আগস্ট এক হতাশাজনক অবস্থায় স্বাধীনতা সংগ্রামে আমরা জয়লাভ করেছিলাম। তা এবার আর হতাশাজনক অবস্থায় স্বাধীনতা আসেনি। এবার আমরা যা করেছি সেটা হচ্ছে যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা, এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তা আমরা মনে করি যে এটা দ্বিতীয় স্বাধীনতা লাভ। ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনে জয়লাভ পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি, হিন্দু বাঙালির মুক্তি, এটা খুব দরকার ছিল। নত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে বেশি সময় নিত না। একটা বিষয় যাবে যে মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হেরে যাওয়ার পরও যেভাবে তিনি বললেন যে আমাকে হারানো হয়েছে, আমি হারিনি এবং আমি মুখ্যমন্ত্রী এখনও, এই ধরনের যে ওনার আচরণ, কি বলবেন এই বিষয়গুলোকে নিয়ে? সবসময় বলেন 2006 সালের বিধানসভা ভোটে যখন উনি পরাজিত হয়েছিলেন, 2001 সালের বিধানসভা ভোটে যখন পরাজিত হয়েছিলেন কংগ্রেসের সঙ্গে জোট করে, তখনও একই কথা বলেছিলেন। হেরে গেলে সবসময় উনি বলে থাকেন যে আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার সময় যেমন করে না, যে আমাকে জোর করে হারানো হলো, আমি তো আউট ছিলাম না, ঠিক একই গল্প ওনার মধ্যেও আছে। আসলে কখনো কখনো এই মানসিকতা তৈরি করতে হয় যে গণতন্ত্রকে সম্মান দিতে হয়। তিনি কখনো গণতন্ত্রকে সম্মান দেওয়ার মানসিকতাটাই তৈরি করেননি। গণতন্ত্রকে সম্মান তো পরে দেবেন, বাংলাদেশি মুসলমানের ভোটে জিততেন। বাংলাদেশি মুসলমানের ভোট কেটে গেছে, উনি হেরে গেছে, এটা বাস্তব সত্য। আর তৃণমূল কংগ্রেস দল আর ফিরবে না, তৃণমূল কংগ্রেস দলটা পুরপুরের মতো উঠবে। সায়ন্তনদা, এই যে যখন নির্বাচন ঘোষণা হলো, তারপরে ফল প্রকাশ হলো, অপ্রত্যাশিতভাবে প্রায় 207টা, মানে সেভাবে কেউই ক্যালকুলেশন করতে পারিনি যে 200টার ওপরে হয়ে যাবে। কেউ 160, যে মানে প্রেডিকশনগুলো আসছিল সামনে, 60, 70, 80 অবধিও প্রেডিক্ট করা হয়েছে, কিন্তু 200 কভার করে যাবে সেভাবে বোঝা যায়নি, কিন্তু 207টা সিট নিয়ে জেতা হলো। এই রেজাল্ট বেরোনোর পর বিভিন্ন জায়গায় দেখা গেল যে সঙ্গে সঙ্গে জার্সি বদল করে অনেক তৃণমূল
তৃণমূলী যারা সমর্থক আছে বা দলের ক্যাডার ছিল তারা দল বদল করে বিজেপি হয়ে গেল এবং তারপরে বিভিন্ন জায়গায় পোস্টপোল ভায়োলেন্স, সেটাও বিজেপির শীর্ষ নেতারা বলেছেন যে বিজেপির লোক এগুলো করছেন এবং যেই করুক সেগুলোকে কখনোই বিজেপি মান্যতা দিচ্ছে না। কিন্তু বিষয় হচ্ছে যারা এই ধরনের কাজ এখনও করছে, আজকেও দু একটা ঘটনা সামনে এসছে এবং পানিহাটিতেও একটি ঘটনা হয়েছে যে জয় শ্রীরাম বলেছে বলে তৃণমূলের এক নেতা মেরেছে পর্যন্ত। এই যে ধরনের ঘটনাগুলো সামনে আসছে, এই বিষয়গুলোকে কিভাবে প্রতিরোধ করবেন? ইতিমধ্যেই সভাপতি বলেছেন যে তৃণমূল থেকে কারুকে দলে নেওয়া হবে না, এইভাবে বিজেপি করা যায় না, কিন্তু কিভাবে আপনারা প্রতিরোধ করবেন? আমাদের প্রতিরোধ করার বিষয় নেই তো, এটা পুলিশ ব্যবস্থা। আমরা তো সব জায়গায় বলেছি, আমি অন ক্যামেরাতে এর আগে বলেছি, রাজ্য সভাপতি বলেছে যে যেখানে যেখানে এই ধরনের পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে তিনি যে ঝান্ডা ধরেই করুন, তৃণমূলের ঝান্ডা ধরে করুন আর বিজেপির ঝান্ডা ধরে করুন, প্রশাসন ব্যবস্থা নেবে। বিজেপির কোনো নেতা এ নিয়ে কোনোভাবে ইন্টারভিউ করবে না, এটা পার্টির কেন্দ্রীয় স্তর থেকে বলে দেওয়া আছে। স্বয়ং প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন যে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ইতিহাস আছে, যে হিংসাশ্রয়ী রাজনীতি আছে, রাজনীতির হিংসা আছে, যেটা বাম জমানা থেকে সূত্রপাত, 67-69 সাল থেকে সূত্রপাত, বিজেপি সরকার তার অবসান করবে। তার জন্য যে ঝান্ডা যিনি ধরে আছেন, পুলিশ রং না দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আমরা চাই, আমাদের দল চায়, আমাদের দলের সভাপতি চান এবং মুখ্যমন্ত্রীও চান। কাজেই আমাদের কিচ্ছু করার নেই, ল উইল টেক ইটস ওন কোর্স, আইন আইনের পথে চলবে। আমাদের কোনো নেতা, কোনো কর্মী এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না। মুখ্যমন্ত্রী রবীন্দ্র জয়ন্তীর দিনকে একটা বৈঠক করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত দলকে মানে বিজেপি বিরোধী যত দল আছে তাদেরকে আহ্বান জানিয়েছেন, এমনকি আলট্রা লেফটের সাথেও তিনি জোট বাঁধতে রাজি আছেন। কীভাবে দেখছেন বিষয়টাকে? তিনি আলট্রা লেফটকে আহ্বান জানাচ্ছেন। হাম তো ডুবে হ্যাঁ সনম, তেরে তুঝে সাথ লেকার ডুবেঙ্গে, এদের কোনো অস্তিত্বই নেই। আমি দেখলাম ওই আল্ট্রা লেফটের এক নেতা, যিনি 70-এর দশকে দুনিয়া কাঁপাতেন, আমি আর নাম করে বলতে চাই না, আমাদের সল্টলেকেই থাকেন, তিনি দেখলাম সেদিন পার্ক সার্কাস এলাকাটায় 20 জন নিয়ে যেদিন বিজেপি সরকার শপথ গ্রহণ করছে সেদিন লাফালাফি ঝাপাঝাপি করছে, টোটাল সংখ্যা 20। हम तो डूबे डूबे है सनम तुझको साथ लेकर डूबेंगे, বা কখনো খড় কখনো কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, বাঁচতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস উঠে যাবে, আর 6 মাস পরে তৃণমূল বলে কোনো দল থাকবে না। ভাবতে পারেন পৃথিবীর ইতিহাসে এমন হয়েছে, 4 তারিখ রেজাল্ট বেরোলো, 5 তারিখ বিকেলবেলা সারা কলকাতা শহরে তৃণমূলের একটা পতাকা নেই। যারা 4 তারিখ দুপুর 12টা অবধি ক্ষমতায় ছিল, 5 তারিখ বিকেলবেলা 24 ঘন্টা পরে তাদের একটা পতাকা সারা কলকাতা শহরে কোথাও চোখে পড়লো না। বিজেপির পতাকা লেগেছে লাগেনি আমি সেই প্রশ্নে যাচ্ছি না, শাসক দল, আউটগোয়িং শাসক দল, তার একটা পতাকা নেই 24 ঘন্টার মধ্যে। মানে শুধু পতাকা না, কোনো কার্টুন, ফেস্টুন, পোস্টারও দেখা যায়নি, কিছু নেই, কোথায় উড়ে গেল, কোথায় উড়ে গেল, নিমেষের মধ্যে উড়ে গেছে। এরা 24 ঘন্টা সময় নেয়নি, তো লক্ষ লক্ষ পোস্টার, কার্টুন। আমার মনে পড়ে ডায়মন্ড হারবার রোড দিয়ে গেলে প্রতি 50 মিটার অন্তর পিসির আর ভাইপোর বড় বড়, মানে সে বিশাল বিশাল কাট আউট, 10 ফুট 12 ফুটের কাট আউট, সেগুলো রাতারাতি উবে গেল। তৃণমূল দলটা হচ্ছে এভাবেই উবে যাচ্ছে। আর খুব বেশি হলে 6 মাস অপেক্ষা করুন, লোকজন কেউ তৃণমূল করে বলবে না। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস সিকিউরিটি তুলে নেওয়া হলো। তার বাড়ির সামনে যেভাবে পুলিশের একাংশ পাহারা দিতেন অর্ধেক রাস্তা জুড়ে, সেটা অনেক দিন আগেই তুলে নেওয়া হয়েছে, এবার জেড প্লাস সিকিউরিটি। দেখুন কি হয়, এই যে সিকিউরিটি দিয়েছিল রাজ্য সরকার, সিকিউরিটি কিভাবে দেওয়া হয়, সিকিউরিটি দুটোভাবে দেওয়া যায়। এক হচ্ছে আপনি পদাধিকার বলে কিছু সিকিউরিটি পান, যেমন ভারতের প্রধানমন্ত্রী তিনি এসপিজি কভার পান, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা জেড প্লাস উইথ এএসএল সিকিউরিটি পান। আর বাকি সিকিউরিটি হয় সাধারণত থ্রেট পারসেপশনের উপর ভিত্তি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে মারবে ওনার জমানায়? যার বন্ধু জাহাঙ্গীর, যার সাগরেদ শাহজাহান, পুরো মোগল পরিবারকে নিয়ে ঘুরেছেন, কে মারবে ওনাকে? আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে ওনার মতো ভারতবর্ষে আরও 900 জন, প্রায় 850 থেকে 900 সাংসদ আছে, ঠিক আছে? আমি একদিন বর্ধমান যাচ্ছি, তার রাস্তায় ওই ধাবাতে খেতে বসেছি, হঠাৎ দেখি পুলিশজন এসে ওই রাস্তার ধারে দড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ছে আর ব্যারিকেড তৈরি করছে। আমি জিজ্ঞাসা করলাম কেন, কে যাবে? কারণ এ ধরনের ব্যারিকেড সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এটা সিকিউরিটি প্রোটোকল, তার জন্য করা হয়। বলে মিস্টার অভিষেক ব্যানার্জি যাবেন, যেন ভারতের যুবরাজ যাবেন। কেন করা হবে? যেই তার সিকিউরিটি দেওয়া রয়েছে, যা নির্দিষ্ট সিকিউরিটি সেটা তো সরকার দিচ্ছেন,
যেটা প্রয়োজন আছে সাংসদ হিসেবে যদি মনে করে যতটা দরকার, থ্রেট পারসেপশনে যতটা প্রয়োজন মনে হবে ততটা দেবেন। সায়ন্তনদা, ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে আমাদের যে বর্ডার যে লাইনটা ছিল যেখানে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছিলেন না, যেখানে ওই ফেন্সিং করা হবে এবং পুরো আটকানো হবে, সিল করা হবে, তিনি বলেছেন সেখানে জমি দেওয়া হবে এবং সেই কাজ চালানো হবে, তারা দ্রুত শুরু করা হবে। এই ধরনের বক্তব্য তিনি রাখার পর বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠন তারা রীতিমতন শুভেন্দু অধিকারীকে হুমকি দিচ্ছেন এবং হুমকি বার্তা আসছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? বাংলাদেশের কথা বলতে পারবো না, বলবো না। আমাদের যিনি নতুন বিরোধী দল নেতা হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি পর্যন্ত এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আমি তো শোভনদেব চট্টোপাধ্যায়কে রাষ্ট্রবাদী বলে জানতাম, আমি অনেক বছর চিনি না। দুঃখজনক, কারণ বাংলাদেশের বর্ডারে একটা ফেন্সিং বা বিএসএফ এর চৌকি করার জন্য, বিএসএফ এর ক্যাম্প করার জন্য অনেক দিন ধরে কেন্দ্র সরকার জমি চাইছেন, বারবার তাগাদা দিচ্ছেন, হাইকোর্ট পর্যন্ত বলেছে যে জমি দিতে হবে, কিন্তু এরা জমি দিচ্ছিল না একটাই কারণে, সেটা হচ্ছে বাংলাদেশি মুসলমানদের ভোট এরা হারাতে চায় না। আরও মুসলমান ঢুকবে, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে, আর তৃণমূল সারা জীবন ক্ষমতায় থাকবে। এইটা মাথায় রেখে ওরা করেছিল, যেটা বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এখন সিদ্ধান্ত নিয়েছে যেসব জমি দেওয়া হবে যাতে ইনফিল্ট্রেশনটা বন্ধ হয়। কারণ দেখুন, একটা বিস্তীর্ণ বর্ডারে বড় অংশ যেমন জলপথ আছে, জঙ্গল আছে, আবার অনেক বাড়ি এমন আছে বাড়ির উঠোন হচ্ছে বাংলাদেশে আর রান্নাঘর হচ্ছে ভারতে। এসব জায়গায় ডিমার্কেশন দরকার, তার জন্য সরকার করছেন। আমি মনে করি যে এই সিদ্ধান্ত যা পশ্চিমবঙ্গ সরকারের জমি দেওয়ার সিদ্ধান্ত, এটা ভারত সরকারের যে দীর্ঘদিনের অনুরোধ সেটাকে মান্যতা দিলে ওটা উচিত ছিল। সায়ন্তনদা, এই যে জনগণনা শুরু হবে, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে জনগণনা শুরু হবে, এটা কি কোথাও এনআরসির প্রথম স্টেপ? জনগণনা হয়তো 1874 সাল থেকে ভারতবর্ষের রেগুলার জনগণনা হয় 10 বছর পর। কোভিডের কারণে 2021 সালে আমরা জনগণনা করতে পারি, 20-21 সালে। 1874 থেকে লাগাতার জনগণনা হয়, কোনো প্রত্যেক 10 বছর অন্তর। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্রিটিশ পিরিয়ডে, কংগ্রেস পিরিয়ডে, বিজেপি পিরিয়ডে এটা নিয়ম। তাদের সঙ্গে এনআরসির কি সম্পর্ক আছে? এনআরসি হওয়া উচিত, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি বলছি তার সঙ্গে তো এনআরসির কোনো সম্পর্ক নেই। জনগণনা হওয়া দরকার, কারণ সেই অনুসারে লোকসভাতে ডিলিমিটেশন হওয়া দরকার, সেই অনুসারে বিভিন্ন সরকারি পলিসি নির্মাণ হওয়া দরকার। তার জন্য রাজ্য সরকার তো কেন্দ্রকে কোনোভাবেই সাহায্য করে না, এবার রাজ্য সরকার কেন্দ্রকে সাহায্য করতে শুরু করবে। একদম শেষ প্রশ্নে যাব। সুজিত বোসকে আজকে কোর্টে তোলা হয়েছিলেন এবং তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হলো, ইডি 10 দিনের রিমান্ড পেল। এটা যেমন একদিকে, আর একদিকে বাংলা পক্ষর গর্গ, তাকেও অ্যারেস্ট করা হয়েছে এবং তার ওখান থেকে কার্তুজ বা গুলি পাওয়া গেছে। এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন? ইডি তদন্ত করছে, ইডির তদন্ত সাপেক্ষ, ল উইল টেক ইটস ওন কোর্স। আমি নতুন করে এ নিয়ে কিছু বলবো না, কিন্তু এই বাংলা পক্ষ যেগুলো বলছে এগুলোকে ব্যান করা উচিত। পশ্চিমবঙ্গ সরকারের উচিত, এটা মানুষকে খেপিয়ে বেরিয়েছে বিভিন্ন সময়। বাঙালি অন্য রাজ্যে এরা কাজ করে, তারা আক্রান্ত হতে পারতো এদের এখানকার কথাবার্তার কারণে। এরা বলতো তৃণমূলের একটা শাখা এরা একদিকে একটা পা তৃণমূলে আর একটা পা জামাতে ছিল, এদেরকে আগে ব্যান করা উচিত। গর্গ ফ্যাক্টর না, 2 ডান্ডার বাড়ি মারলে এরা পালিয়ে যাবে, এরা কেউ থাকবে না। কিন্তু এই যে এখন গর্গ চলে যাবে, ওখানে আর একজন আসবে, এই যে চিন্তা ভাবনা, এই যে এই ধরনের জামাত আর তৃণমূলকে মিলিয়ে বা এখন তৃণমূলের পরিবর্তিত আর একটা কাউকে নেবে, এই যে পরিকল্পনা, এগুলো কিন্তু গভীর ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র সে সোহরাবর্দী চালু করে চলেছে 40 সাল থেকে, যে 2 বাংলাকে মিলিয়ে গ্রেটার বাংলা, এই গ্রেটার বাংলার কনসেপ্টের এরা হচ্ছে প্রাথমিক রূপ। তার জন্য কার্তুজ পেয়েছে, গর্গকে গ্রেপ্তার করেছে, এটা কোনো বড় খবর না। গর্গকে 2 ডান্ডা মারবে, ওর জীবনে বাংলা পক্ষ করবে না, কিন্তু তার পরিবর্তে আরেকজন আসবে। এই ধরনের যত জামাতের ফ্রন্টিয়ার অর্গানাইজেশন আছে, তৃণমূলের একটা শাখা সংগঠন আছে, এই ধরনের সংগঠন, এদেরকে ব্যান করা উচিত এবং এদের বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা উচিত। তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন, তার উদ্দেশ্যে কি বলবেন? তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী। সুস্থ থাকুন। আমি সেদিন টিভি চ্যানেলে ছিলাম ভবানীপুরের নির্বাচনের দিন, সেদিন সত্যি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছে উনি অসুস্থ হয়েছে। সুস্থ থাকুন, অনেক বয়স ওনার, 71-72 বছর বয়স হয়েছে। রাজনীতিতে অনেক কিছু উনি পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে পেয়েছেন, কতটা দিয়েছেন আমি জানি না,
মুখ্যমন্ত্রী হয়েছেন 3বার, কেন্দ্রের রেলমন্ত্রী হয়েছেন 2বার, হুম। কয়লা মন্ত্রী হয়েছেন 1বার, রাষ্ট্রমন্ত্রী হয়েছেন 1বার, দপ্তরবিহীন মন্ত্রীও হয়েছেন, মানে সমস্ত রেকর্ডই ওনার আছে। নির্বাচনে উনি এ নিয়ে 3য় বার পরাজিত হলেন। সবাই 2বারের কথা বলে, লোকে ভুলে গেছে 89 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে উনি মালিনী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন, সেটা লোকজন ভুলে গেছে। এমন একজন মুখ্যমন্ত্রী যিনি এমন একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছিলেন যে পিএইচডি ইউনিভার্সিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তিনি করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পশ্চিমবঙ্গের উন্নতি দেখুন। পশ্চিমবঙ্গকে কোন উচ্চতায় বিজেপি সরকার পৌঁছে দেয় সেটা উনি প্রত্যক্ষ করুন। এই সরকারকে উনি আশীর্বাদ। ধন্যবাদ।